দোলার বুক ফাটা কান্নার মাঝে নিঃশব্দে মিমি এসে তার পাশে বসে পড়ল। ছোট্ট প্রাণীটি যেন নিজের স্বাভাবিক ভঙ্গি ছেড়ে এক অদ্ভুত মমতায় ভরে উঠেছে। ধীরে ধীরে সে দোলার গায়ে মুখ ঘষতে লাগলো, যেন তার অদৃশ্য যন্ত্রণাগুলো অনুভব করতে চাইছে। দোলা কাঁপতে থাকা হাতে মিমিকে কোলে তুলে নিল, তার বুকে মুখ গুজে দিল সেই অবুঝ প্রাণীটিকে, যেন এই ছোট্ট উষ্ণতাটুকুই তার সমস্ত দুঃখের একমাত্র আশ্রয়। মিমি নীরবে গুটিয়ে রইল, মাঝে মাঝে মৃদু শব্দ করে উঠছিল, যেন তার সামান্য সাড়া দিয়েই দোলার ব্যথা লাঘব করতে চায়। কিন্তু দোলার কান্না থামার নাম নিচ্ছিল না, তার চোখের জল যেন অবিরাম ধারা হয়ে গড়িয়ে পড়ছিল, এক গভীর শূন্যতা আর অসহায়তার বহিঃপ্রকাশ। কান্না করতে করতে সে প্রায় অস্থির হয়ে উঠল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, বুকের ভেতরটা ভারী হয়ে উঠছিল, যেন জমে থাকা সব বেদনা একসাথে বিস্ফোরিত হচ্ছে। একসময় আর শক্তি অবশিষ্ট রইল না। ধীরে ধীরে ক্লান্ত অবসন্ন দেহটাকে নিয়ে সে উঠে দাঁড়ালো। পা দুটি যেন ঠিকমতো সাড়া দিচ্ছিল না, তবুও কোনো রকমে নিজেকে টেনে নিয়ে রুমের দিকে এগিয়ে গেল। রুমে ঢুকে বিছানায় গিয়ে পড়ল সে, একেবারে নিঃশেষিত, ভেঙে পড়া এক অস্তিত্বের মতো। মিমিও নীরবে তার পাশে এসে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। দোলার চোখে তখনও অশ্রুর ছাপ, কিন্তু শরীর আর সাড়া দিচ্ছে না। অতিরিক্ত দুর্বলতা তাকে গ্রাস করলো ধীরে ধীরে। কান্নার রেশ মিলিয়ে যেতে না যেতেই এক অচেতন তন্দ্রা তাকে আচ্ছন্ন করে ফেলল। কখন যে তার চোখ বন্ধ হয়ে এলো সে নিজেও টের পেল না। শুধু নিঃশব্দে পড়ে রইল এক ভাঙা মন, এক ক্লান্ত শরীর আর এক গভীর নিঃসঙ্গতার ভার নিয়ে। রাত 10টা। সারাদিনে নিরবিচ্ছিন্ন শুটিং, ক্লান্তির ভার আর ক্লাবের কোলাহল পেরিয়ে অবশেষে নিজের বাসভবনের দ্বারপ্রান্তে এসে দাঁড়ালো রুদ্র। প্রতিদিনের অভ্যেস মতো কলিং বেল টিপতে যাবে ঠিক সেই মুহূর্তেই দরজাটি যেন তার স্পর্শের পূর্বেই নীরবে উন্মুক্ত হয়ে গেল। ঘটনাটির আকস্মিকতায় রুদ্র এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু প্রকৃত বিস্ময় তখনও বাকি ছিল। দরজার ওপারে দাঁড়িয়ে থাকা দোলাকে দেখে তার দৃষ্টি যেন স্থির হয়ে গেল। এ কি সেই দোলা, সকালের তীক্ষ্ণ বাক্যবাণে বিদ্ধ করা? নীলাভ শাড়ির স্নিগ্ধ আবরণে আবৃত তার ধবধবে শুভ্র দেহাবয়ব যেন রাতের নীলিমাকে হার বানিয়েছে। কাছের রেশমি নীল চুরির মৃদু ঝংকারে পরিবেশে সৃষ্টি হয়েছে এক অদ্ভুত মায়াময় সুর। টানা টানা নয়নে গাঢ় কাজলের স্পর্শ, অধরে রক্তিম লিপস্টিকের দীপ্তি, সব মিলিয়ে তাকে মনে হচ্ছিল এক জীবন্ত শিল্পকর্ম, যাকে ভাষায় বর্ণনা করা দুঃসাধ্য। কিন্তু রুদ্রকে সবচেয়ে বেশি বিস্মিত করলো দোলার মুখের সেই হাসি। এটি সেই চিরচেনা ফ্যাকাশে নয়, বরং এতে ছিল এক অদ্ভুত প্রশান্তি, যেন গভীর কোনো গোপন আনন্দের প্রতিফলন। রুদ্র কিছুক্ষণ নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রইল, তার মনের ভেতর প্রশ্নের ঢেউ আছড়ে পড়তে লাগলো। সকালে যে মেয়েটিকে সে কথার আঘাতে বিদ্ধ করেছিল, সাথে গায়ে হাত তুলেছিল, সেই মেয়েটির মুখে হঠাৎ এই অপরিচিত উজ্জ্বলতা কেন? কোথা থেকে এলো এই অকারণ উল্লাস? রুদ্রের সেই বিস্মিত দৃষ্টি লক্ষ্য করে দোলা মৃদু হেসে উঠল। তার হাসিতে ছিল এক ধরনের রহস্য। তারপর কোমল কণ্ঠে বলল, এভাবে বাইরে দাঁড়িয়েই থাকবেন সারা রাত, নাকি ভেতরে প্রবেশের সৌজন্যটুকু গ্রহণ করবেন? দোলার কথায় যেন সম্বিত ফিরে পেল রুদ্র। ধীর পদক্ষেপে ভেতরে প্রবেশ করতে করতে সে কিছুটা কৌতুক, কিছুটা সংশয় মিশ্রিত কণ্ঠে বলল, তোর মনে এত আনন্দের উৎসটা কোথায়, জানতে পারি? দোলা ধীর স্থির ভঙ্গিতে দরজাটি বন্ধ করতে করতে মৃদু স্বরে বলল, এমনি, আর আপনি কালকে সকালে আমার চেয়েও অধিক আনন্দিত হবেন। দোলার কথার অর্থ রুদ্রের কাছে সম্পূর্ণ দুর্বোধ্য ঠেকল। সে মুহূর্তে বিষয়টি অনুধাবনের প্রয়োজনীয়তাও অনুভব করল না সে। দিনের জমে থাকা ক্লান্তি তার সমগ্র দেহ মনকে অবসন্ন করে তুলেছিল। কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে ভারী পদক্ষেপে সিঁড়ি বেয়ে দ্রুত উপরে উঠে নিজের কক্ষে প্রবেশ করল। কক্ষে ঢুকেই তার দৃষ্টি হঠাৎ থমকে গেল। বিছানার উপর সুসজ্জিতভাবে রাখা রয়েছে তার প্রয়োজনীয় সামগ্রী, যেন কারো সুপরিকল্পিত স্পর্শে প্রতিটি জিনিস যথাস্থানে স্থাপিত। মুহূর্তের জন্য বিস্ময়ের রেখা তার চোখে ভেসে উঠলেও সে তা গুরুত্ব না দিয়ে নির্বিকারভাবে পেশাকাদি নিয়ে সরাসরি ওয়াশরুমে প্রবেশ করলো। কিছুক্ষণ পর সতেজ হয়ে বেরিয়ে এসে সে লক্ষ্য করলো কক্ষের পরিবেশে এক নতুন পরিবর্তন। টেবিলের উপর সযত্নে সাজানো রয়েছে নানাবিধ আহার্য, আর তার সামনে দাঁড়িয়ে দোলা নির্বাক তবু প্রত্যাশাপূর্ণ দৃষ্টিতে তার
দিকে তাকিয়ে। রুদ্রের কণ্ঠ মুহূর্তেই কঠোর হয়ে উঠল। আমি বাইরে খেয়ে এসেছি, তুই খেয়ে নে। তার কথার সুরে ছিল একরাশ উদাসীনতা, যেন এই পরিস্থিতির সাথে তার কোনো সংশ্লিষ্টতাই নেই। কিন্তু পরবর্তী ঘটনাটি তাকে সম্পূর্ণ অপ্রস্তুত করে দিল। দোলা হঠাৎ এগিয়ে এসে তার হাত ধরে মৃদু টানে সোফার দিকে নিয়ে বসিয়ে দিল। এই অনাকাঙ্ক্ষিত স্পর্শে রুদ্র যেন বিদ্যুৎ পৃষ্ঠের মতো সরে গেল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, তোর সাহস তো কম না, তুই আমার হাত ধরিস? দোলার দৃষ্টি মুহূর্তেই নত হয়ে এলো। তার কণ্ঠে ভেসে উঠল এক গভীর সংযত বেদনা। আপনার হাত ধরার জন্য আমি দুঃখিত। একটু থেমে যেন নিজের ভেতরের সব সাহস একত্রিত করে আবার বলল, কিন্তু আমাদের বিয়ের প্রায় 5 মাস হয়ে গেল। এই দীর্ঘ সময়ে আপনি কোনোদিন আমার সাথে একবেলা বসে খাননি, একটি কথাও স্বাভাবিকভাবে বলেননি। আমি কি আপনার কাছ থেকে একটি মাত্র রাত চাইতে পারি না? না হয় পুরো রাত নয়, শুধু 2 ঘন্টা এই সামান্য সময়টুকুও কি আপনি আমাকে দিতে পারবেন না? তার প্রতিটি শব্দে ছিল দমিয়ে রাখা আর এক অদম্য আকুতি, যা সহজেই উপেক্ষা করার নয়। রুদ্র ঠান্ডা নির্লিপ্ত স্বরে জবাব দিল, তোকে আমি স্ত্রী হিসেবে মানি না। তাহলে কেন সময় দেব না আমি সময়? দোলা রুদ্রের কথায় হালকা হেসে উঠল। সে হাসিতে যেন ছিল এক অদ্ভুত স্বস্তি, আবার কোথাও এক চাপা বেদনা। মৃদুস্বরে বলল, আচ্ছা আজকে দিন, তারপর আর সময় দিতে হবে না। রুদ্র নিজেও বুঝতে পারল না কেন সে আর আপত্তি তুলতে পারল না। যেন অজানা কোনো প্রভাব তার দৃঢ়তাকে শিথিল করে দিয়েছে। কিছুটা অনিচ্ছা, কিছুটা ক্লান্তি আর অদৃশ্য এক টানের কাছে আত্মসমর্পণ করে অবশেষে বলল, আচ্ছা ঠিক আছে। দোলার মুখে তখন এক প্রশান্তির ছায়া নেমে এলো। সে বলল, তাহলে খাওয়া শুরু করি। রুদ্র নীরবে মাথা নাড়ল। খাওয়ার সময়টা যেন এক অদ্ভুত নীরবতায় আবৃত হয়ে রইল। কোনো কথোপকথন নেই কোনো স্বাভাবিক আলাপচারিতা। তবু সেই নীরবতার ভেতরেই লুকিয়েছিল এক অচেনা অনুভূতির সঞ্চারণ। রুদ্র বারবার আর চোখে দোলার দিকে তাকাচ্ছিল। আজ তাকে সত্যিই ভিন্ন লাগছে, অস্বাভাবিকভাবে সুন্দর, যেন এই সৌন্দর্য তার অচেনা। তার মনে এক অদ্ভুত প্রশ্ন জাগলো, এই মেয়েটিকে সে তো গত 5 মাসে কখনো এভাবে লক্ষ্য করেনি, নাকি লক্ষ্য করার প্রয়োজনই বোধ করেনি। খাওয়া শেষ হতেই রুদ্র আর কোনো কিছু না বলে সরাসরি গিয়ে বেডে শুয়ে পড়ল। তার আচরণে ছিল একরাশ ক্লান্ত উদাসীনতা। অন্যদিকে দোলা নিঃশব্দে সমস্ত বাসনপত্র গুছিয়ে নিচে নিয়ে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে সে দেখল রুদ্র ইতিমধ্যেই বিছানায় শুয়ে নিজের ফোনে নিমগ্ন। দোলা ধীরে ধীরে আলমারির দিকে এগিয়ে গেল। সেখান থেকে একটি কোলবালিশ বের করে এনে বিছানার মাঝখানে সযত্নে স্থাপন করলো। এই অদ্ভুত ব্যবস্থাপনা দেখে রুদ্র ভ্রুকুচকে তাকালো। তার চোখে স্পষ্ট বিস্ময়। দোলা শান্ত স্বরে বলল, আজকে আমি বিছানায় শুব। রুদ্র কিছুটা বিরক্তি মিশ্রিত কণ্ঠে বলল, কেন, নিচে কি হয়েছে? দোলা সংক্ষেপে উত্তর দিল, এরপর আমি আর কোনো আবদার করব না, শুধু আজকের রাত। তার কণ্ঠে এমন এক চূড়ান্ততার ইঙ্গিত ছিল যা অস্বীকার করা কঠিন। রুদ্র কিছুক্ষণ নিশ্চুপ রইল, তারপর অবশেষে অনিচ্ছা সত্ত্বেও বলল, আচ্ছা ঠিক আছে। তারপর দোলা রুমের বাতিটি নিভিয়ে দিল। নিস্তব্ধ রাত্রির গাঢ় আবরণে ডুবেছিল সমগ্র কক্ষ। বাতি নিভে যাওয়ার পর চারপাশে নেমে এসেছিল এক গভীর নীরবতা, যেন এই নীরবতার মাঝেই জমাট বেঁধে আছে বহুদিনের অব্যক্ত অনুভূতি। হঠাৎ সেই স্তব্ধতা ভেঙে দোলার মৃদু কণ্ঠ ভেসে উঠল, নরম তবুও কোথাও যেন ভারাক্রান্ত। জানেন রুদ্র, আমার বয়স যখন মাত্র 5 বছর, তখনই আমার মা মারা যান। তার কণ্ঠে ছিল এক অদ্ভুত স্থিরতা, যেন বহুবার নিজের ভেতরে উচ্চারিত কোনো বেদনাবহ স্মৃতি আবারও শব্দ হয়ে বেরিয়ে আসছে। তারপর বাবা আবার বিয়ে করেন। বাবার জীবনে হয়তো সুবিধা হয়েছিল, কিন্তু আমার জীবনের জন্য সেটাই হয়ে উঠেছিল এক প্রকার নরক যন্ত্রণা। সেই ছোটবেলা থেকেই আমাকে দিয়ে কাজ করানো শুরু হয়, একটুও ছাড় ছিল না। আর আমার সৎ মা, তিনি বাবার কাছে আমার নামে নানান মিথ্যা অভিযোগ সাজিয়ে বলতেন, এমনভাবে বলতেন যেন আমিই সব অপরাধের মূল। আর বাবাও কোনো কিছু যাচাই বাছাই না করেই আমার উপর হাত তুলতেন। তবে আমি বাবাকে দোষ দিই না, কারণ সারাদিন খেতে খামারে কঠোর পরিশ্রম করে ক্লান্ত শরীরে যখন একজন মানুষ বাড়ি ফেরে, আর যদি একই অভিযোগ বারবার তার কানে পৌঁছায়, তখন তো একজন পুরুষ মানুষের ধৈর্য ভেঙে যেতেই পারে, তাই না? তার শেষ প্রশ্নটি ছিল না প্রকৃতপক্ষে কোনো উত্তর পাওয়ার জন্য, বরং যেন নিজের মনকেই বোঝানোর এক ব্যর্থ প্রচেষ্টা। এই পর্যন্ত আস্তে আস্তেই রুদ্রের মনোযোগ সম্পূর্ণভাবে সরে গেল তার হাতে ধরা ফোন থেকে। আঙ্গুল থেমে রইল পর্দার উপর। চোখ স্থির হয়ে গেল অন্ধকারের দিকে, যেখানে দোলা শুয়ে আছে। এতক্ষণ যে কথাগুলো সে নিছক উপেক্ষা করছিল, হঠাৎ করেই সেগুলো যেন তার মনের ভেতর এক অদ্ভুত সাড়া জাগিয়ে তুলল। ফোনটি ধীরে ধীরে তার হাত থেকে নেমে এলো, আর সে নিঃশব্দে শুয়ে রইল। কিন্তু এবার তার নীরবতা আর আগের মতো নির্লিপ্ত ছিল না,
তাতে মিশে গিয়েছিল এক অনির্বচনীয় অস্বস্তি আর অচেনা এক ভাবনার সূচন। দোলার কণ্ঠ আবারও ভেসে উঠল, এবার আরো ধীর, আরো গভীর, যেন প্রতিটি শব্দ তার অতীতের ক্ষতচিহ্ন স্পর্শ করে বেরিয়ে আসছে। তারপর এভাবেই চলতে থাকে আমার সময়, সৎ মায়ের অবিরাম কাজের বোঝা আর বাবার অকারণ রোষের শিকার হওয়া, এই সবই যেন আমার নিত্যদিনের নিয়তি হয়ে দাঁড়ায়। একটু থেমে সে নিঃশ্বাস নিল, যেন স্মৃতির ভার সামলাতে নিজেকে প্রস্তুত করছে। সারাদিন খাটাতো, আমাকে বিন্দুমাত্র বিশ্রাম ছিল না, অথচ সেই পরিশ্রমের বিনিময়ে একবেলা আহারও অনেক সময় জুটতো না। কখনো করুণা করে কিছু দিত, আবার কখনো পুরো দিনটাই অনাহারে কেটে যেত। তার কণ্ঠে এবার এক অদ্ভুত শুষ্কতা, যেন ক্ষুধার সেই দীর্ঘ অভিজ্ঞতা আজও তার ভেতরে রয়ে গেছে। খিদের জ্বালা কি জিনিস তা আমি খুব ভালো করেই জানি, সেই ক্ষুধাকে সঙ্গী করেই আমি বড় হয়েছি। কথাগুলো নিঃশব্দে ছড়িয়ে পড়লো অন্ধকারে, যেন প্রতিটি শব্দ কক্ষের দেওয়ালে গিয়ে আঘাত করে ফিরে আসছে। তবে জানেন, এত কিছুর মাঝেও পড়াশোনার প্রতি আমার আকাঙ্ক্ষা কখনো ম্লান হয়নি, বরং সেটাই ছিল আমার একমাত্র আশ্রয়, একমাত্র স্বপ্ন। অনেক অনুনয় বিনয়, অনেক বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে আমি বাবাকে আর সৎমাকে রাজি করাতে সক্ষম হই। তবে শর্ত ছিল, আমি নিয়মিত স্কুলে পারবো না, শুধু পরীক্ষার সময় গিয়ে অংশগ্রহণ করতে পারবো। একটু থেমে যেন সেই সময়ে নিজের সরলতাকে মনে করে মৃদু হাসলো দোলা। অন্ধকারে যার কোনো আভাস দেখা গেল না, কেবল অনুভব করা গেল। আমি তাতেই সন্তুষ্ট ছিলাম, অন্তত পড়াশোনার সঙ্গে আমার সম্পর্কটা তো বজায় থাকছিল। প্রথম 2 বছর তারা আমাকে কিছুটা ক্লাস করার সুযোগও দিয়েছিল, আর আমি সেটুকুতেই ভীষণ খুশি ছিলাম। তারপর দোলা হঠাৎই একটা দীর্ঘ ভারাক্রান্ত নিঃশ্বাস ত্যাগ করলো, যেন সেই নিঃশ্বাসের সঙ্গে বহু বছরের দুঃখ, অপূর্ণতা আর না পাওয়ার হাহাকার নিঃশব্দে বেরিয়ে এলো। তারপর পুনরায় মৃদু স্বরে সে বলতে শুরু করলো, জানেন, আমি এসএসসি পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করেছিলাম। সত্যি বলতে সেই ফলাফলটাই ছিল আমার জীবনের একমাত্র গর্ব, একমাত্র সান্ত্বনা। একটু থেমে গেল সে, অন্ধকারে তার মুখ দেখা যাচ্ছিল না, কিন্তু কণ্ঠের ক্ষীণ কম্পন স্পষ্ট করে দিচ্ছিল সেই স্মৃতিটুকুই হয়তো আজও তার ভেতরে আলোর মতো জ্বলজ্বল করে। কিন্তু তারপর আর পড়াশোনার সৌভাগ্য হয়নি, সবকিছু থেমে গেল এক জায়গায় এসে। তার কণ্ঠে এবার গভীর শূন্যতা নেমে এলো। তবে একটা কথা ছোটবেলা থেকেই শুনতাম, মানুষের যদি বাবার বাড়িতে দুঃখ থাকে তাহলে নাকি স্বামীর বাড়িতে সে তো সুখ খুঁজে পায়। আমি সেই আশাটুকু বুকে নিয়েই বেঁচেছিলাম, ভাবতাম হয়তো একদিন সব বদলে যাবে। তার কণ্ঠে ধীরে ধীরে একরাশ নিরাশা জমাট বাঁধলো, কিন্তু তার হলো কই। একটু থেমে যেন নিজের ভাগ্যকে মেনে নেওয়ার মতো এক বিষণ্ণ হাসি ফুটিয়ে বলল, একটা কথা আছে না, অভাগা যেদিকে যায় সাগরের পানিও শুকিয়ে যায়, আমার বেলায় ঠিক তেমনটাই হয়েছে। তার এই স্বীকারোক্তি কক্ষে এক গভীর নীরবতা সৃষ্টি করলো, যেন কথাগুলো শুধু শোনা যায়, অনুভব করার মতো। রুদ্র এতক্ষণ নিশ্চুপ ছিল, কিন্তু আজকের এই দীর্ঘ কথোপকথনের পর তার ভেতরে এক অচেনা অনুভূতি জন্ম নিল, যা সে আগে কখনো অনুভব করেনি। দোলার প্রতি এক ধরনের মৃদু সহানুভূতি, হয়তো অপরাধ বোধের সূক্ষ্ম রেখাও, সব মিলিয়ে এক অস্বস্তিকর অনুভূতি তাকে আচ্ছন্ন করে ফেলল। এই মেয়েটিকে সে কত মেরেছে, কত অবহেলা করেছে, দূরে ঠেলে রেখেছে, কিন্তু তার জীবনের এই কঠিন নির্মম অধ্যায়গুলোর কথা সে কখনো জানার চেষ্টা করেনি। দোলা আবার নীরবতা ভাঙল, এবার তার কণ্ঠ ছিল সম্পূর্ণ স্বাভাবিক, যেন কিছুই ঘটেনি। আচ্ছা যাই হোক, আপনি খুব ক্লান্ত, সারাদিন শুটিং করেছেন, আবার আপনাকে সকালে উঠতে হবে, এখন ঘুমান। তার কথাই ছিল না কোনো অভিযোগ, না কোনো অনুযোগ, বরং এক অদ্ভুত প্রশান্ত স্বীকারোক্তি, যেন সে তার সমস্ত কথাগুলো বলেই নিজেকে হালকা করে নিয়েছে। রুদ্র আর কিছু বলল না, সত্যিই তার শরীর ক্লান্তিতে অবসন্ন হয়ে পড়েছিল। মন যদিও নতুন কিছু ভাবনার ভারে ভারাক্রান্ত, তবু দেহের ক্লান্তি তাকে দ্রুত গ্রাস করলো। কিছুক্ষণের মধ্যেই তার চোখ বুজে এলো, শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে গভীর হলো। রুদ্র কিছুক্ষণের মধ্যেই নিদ্রার কোলে তলিয়ে গেল। দোলা যখন নিশ্চিত হলো রুদ্র গভীর নিদ্রায় আচ্ছন্ন, তার শ্বাস প্রশ্বাস ধীর ও সমান হয়ে এসেছে, তখন দোলা অত্যন্ত সতর্ক ভঙ্গিতে উঠে বসলো। চারপাশে নেমে এসেছে নিঃশব্দ রাত্রের গাঢ় আবরণ, শুধু দূরের কোথাও থেকে ভেসে আসা অস্পষ্ট শব্দ আর ব্যালকনি দিয়ে প্রবেশ করা মৃদু আলো রুমের নীরবতাকে আরো গভীর করে তুলেছে। ধীরে ধীরে দোলা রুদ্রের দিকে মুখ ফেরালো, অন্ধকারে সম্পূর্ণ স্পষ্ট না হলেও ব্যালকনির থেকে আসা ক্ষীণ আলোয় রুদ্রের মুখচ্ছবি আবছাভাবে ফুটে উঠছে, শান্ত নিরুদ্বেগ নিদ্রামগ্ন। সেই মুখের দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল দোলা, যেন এই দৃশ্যটুকু সে তার মনের গভীরে চিরদিনের জন্য
পেছনে আঁকতে চায়। রুদ্রকে দোলা ভালোবাসে, এই সত্য সে কখনো অস্বীকার করতে পারেনি, অথচ সেই মানুষটিই তার জীবনে সবচেয়ে অপ্রাপ্য, সবচেয়ে দূরবর্তী। অদ্ভুতভাবে রুদ্র যখন ঘুমিয়ে থাকে তখনই তাকে সবচেয়ে আপন মনে হয়, কারণ তখন কোনো দূরত্ব নেই, নেই অবহেলা, নেই কঠোরতা। দোলার ঠোঁটে এক বিষণ্ণ হাসি ফুটে উঠল, তার দেহে যেন অকারণ কাঁপুনি ছড়িয়ে পড়েছে। ভয়, দুঃখ আর এক অজানা সিদ্ধান্তের ভারে সে কেঁপে উঠছে বারবার। হঠাৎ দোলা মৃদুস্বরে প্রায় ফিসফিস করে সে বলল, আমার পুরো দেহটা কাঁপছে রুদ্র, কিন্তু কিছু করার নেই, আমি সত্যিই অসহায়, আর আপনার সঙ্গে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। কথাগুলো উচ্চারণ করতেই যেন তার বুকের ভিতরটা আরো ভারী হয়ে উঠল। তবু সে নিজেকে সামলে নিল, এই মুহূর্তে দুর্বল হওয়ার অবকাশ নেই। তারপর ধীরে ধীরে বেড থেকে নেমে দাঁড়ালো দোলা। তারপর নিঃশব্দে ড্রয়ারের দিকে এগিয়ে গিয়ে একটা ভাঁজ করা চিঠি বের করলো, সম্ভবত বহুক্ষণ ধরে লুকিয়ে রাখা বহু ভাবনা চিন্তার ফসল। চিঠিটা বেডের সাথে রাখা টি টেবিলে রাখলো। তারপর আবারও একবার ফিরে তাকালো রুদ্রের দিকে। সেই দৃষ্টিতে ছিল অসীম মমতা, অজস্র অপূর্ণতা আর এক গভীর বিদায় বোধ, যেন এই একবারই শেষবারের মতো তাকে দেখে নিচ্ছে। তারপর আর এক মুহূর্ত দেরি করলো না, নিঃশব্দ পায়ে দরজার দিকে এগিয়ে গিয়ে ধীরে ধীরে কক্ষ ত্যাগ করলো। পেছনে রয়ে গেল নিদ্রামগ্ন রুদ্র, অজানা সবকিছুর প্রতি সম্পূর্ণ অচেতন। আর সামনে এগিয়ে গেল দোলা, এক অজানা গন্তব্যের দিকে, যেখানে হয়তো অপেক্ষা করছে তার জীবনের এক চূড়ান্ত মোড়।